এখানে বিষয়টা হচ্ছে গিয়ে যে তোমার একটা ভাইরাসের মধ্যে কিন্তু তোমার আমি যেটা বলতেছিলাম যে ভাইরাসটা কিন্তু তোমার কেমিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এটা কিন্তু তোমার প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের বেশি কিছু না। এখন ভাইরাসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড গুলা থাকে, তো নিউক্লিক অ্যাসিড গুলা তোমার অল্প কয়েকটা জিন দিয়ে তৈরি হয় এবং যে জিনগুলা দিয়ে তৈরি হয় সেই জিনগুলা অল্প কয়েকটা জিন। এই অল্প কয়েকটা জিন হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসের ক্যাপসিড প্রোটিন। এবং তোমার এই ক্যাপসিড প্রোটিন বা তোমার যখন এই ভাইরাসটা তোমার কোনো একটা অন্য কোনো সেলের তোমার এর উপরে দখল নেয় বা তোমার এই যে গতকালকে বলতেছিলাম যে অন্য সেলের মেটাবলিক মেশিনারি তারা ইউজ করে, তো সেই ক্ষেত্রে এই এই কাজগুলা করার জন্য যে এনজাইম যে তোমার লাগে সেই এনজাইমটা তৈরি করার তোমার যে কয়েকটা জিন, সে কয়েকটা জিন এবং তোমার হচ্ছে গিয়ে ওই ভাইরাসের প্রোটিন সিনথেসিস করার জন্য যে কয়েকটা জিন দরকার এই কয়েকটা জিনই এই অল্প কয়েকটা জিন ভাইরাস হচ্ছে গিয়ে তোমার কন্টেইন করে। তো এখন আমরা দেখি যে তোমার তার আগে আমি একটা ভিডিও একটু দেখাই। তো এটা একটা এনভেলাপ, হ্যাঁ, জায়গায় আমরা দেখি যে দুইটা আরএনএ আছে। এটা হচ্ছে গিয়ে তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এটা হচ্ছে গিয়ে তোমার টি সেল। এই টি সেলের মধ্যে ভাইরাসটা ইনফেক্ট করতে যাচ্ছে। দেখো এই যে তোমার এই যে ভাইরাসটা, এটা তোমার যে এই জায়গায় তোমার হচ্ছে এই যে জায়গায় তোমার লাল কালার এবং নীল কালারের দুইটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে যে তোমার ওই যে হোস্ট সেল। দ্যাট মিনস হোস্ট সেল বলতে যেই সেলটাকে ভাইরাসটা ইনফেক্ট করবে সেটিকে আমরা বলতেছি হোস্ট সেল। এবং এই হোস্ট সেলের তোমার এই জায়গায় এই যে যে জিনিসগুলা এদেরকে বলা হচ্ছে তোমার রিসেপ্টর, হ্যাঁ। এই রিসেপ্টর যদি তোমার এই ভাইরাস পার্টিকেলটা যদি রিকগনাইজ না করে তাহলে এই সেলটাকে তোমার এই ভাইরাসটা ইনফেক্ট করে না। আচ্ছা, তো তাহলে আমাদের থাকে হচ্ছে গিয়া যে এখানে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট অর অ্যাডজর্পশন। এইখানে তোমার অ্যাটাচমেন্টের ক্ষেত্রে প্রথমে যেটা বলতেছে যে অ্যাটাচমেন্ট ইজ এ স্পেসিফিক বাইন্ডিং between viral capsid proteins and specific receptors on the host cellular surface। মানে অ্যাটাচমেন্টকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে বা অ্যাটাচমেন্টকে ডিফাইন করা হয়েছে এরকম ভাবে আমরা পড়তেছি, কিন্তু তোমার হচ্ছে গিয়া ভাইরাল রেপ্লিকেশন। ভাইরাল রেপ্লিকেশনের প্রথম ধাপটা হচ্ছে গিয়া তোমার অ্যাটাচমেন্ট অথবা অ্যাডজর্পশন। তো অ্যাটাচমেন্ট এবং অ্যাবজর্পশনের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসটা যেই সেলকে তোমার আক্রমণ করে, যেই সেলকে ইনফেক্ট করে প্রথমে সেই সেলের সাথে হচ্ছে গিয়ে তোমার অ্যাটাচ হয়, হ্যাঁ। তো এই যে তোমার অ্যাটাচ হয় ওই সেলের সাথে তখন যে হোস্ট সেল থাকে
সো সেই হোস্ট সেলের সাথে হোস্ট সেলের তোমার যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরের সাথে তোমার আমাদের যে ভাইরাসটা থাকে সেই ভাইরাসের তোমার যে আমাদের ক্যাপসিড প্রোটিন থাকে সেই ক্যাপসিড প্রোটিনটা তোমার বাইন্ড করে। এই ক্যাপসিড প্রোটিন এবং হোস্ট সেলের রিসেপ্টরের এই বাইন্ডকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট। এর মানে হচ্ছে গিয়ে এরকম যে ভাইরাসের ক্যাপসিড প্রোটিন এবং তোমার সেলের যখন এই জায়গায় তোমার সেল রিসেপ্টরটা যখন হচ্ছে গিয়ে তোমার বাইন্ড করে, তখন এটার মানে হচ্ছে গিয়ে যে তোমার এই ভাইরাসটা এটা হোস্ট সেলের সাথে তোমার অ্যাটাচড বা সংযুক্ত হইল। তো এখানে যেটি বলতেছে যে তোমার যে রিসেপ্টরটা থাকে সেই রিসেপ্টরটা এটা তোমার হইতে পারে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এরকম হইতে পারে, হ্যাঁ। তো তোমার এই জায়গায় ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি একটু আগে বলছিলাম কিন্তু এরকম ভাবে হয়তো বুঝাইতে পারি নাই, সেটি হচ্ছে যে cells without the appropriate receptors are not susceptible to the virus। মানে তোমার যদি কোনো সেলের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট রিসেপ্টর না থাকে তাহলে সেই সেলটাকে ভাইরাসটা তোমার ইনফেক্ট করতে পারে না। যেটাকে গতকালকে আমি তোমাদেরকে বলতেছিলাম যে টোব্যাকো মোজাইক ভাইরাস, এইটা তোমার পটেটো সেলের স্পেসিফিক রিসেপ্টর পায় না দেখে এই টোব্যাকো মোজাইক ভাইরাসটা এটা পটেটোকে ইনফেক্ট করে না। তো এই জায়গায় আরেকটা এক্সাম্পল দিছে, ফর এক্সাম্পল এইচআইভি ইনফেক্টস অনলি হিউম্যান টি সেলস। মানে এইচআইভিটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা কেবলমাত্র তোমার হিউম্যানকে ইনফেক্ট করে, হ্যাঁ, হিউম্যান টি সেলকে ইনফেক্ট করে। হিউম্যান টি সেল ছাড়া অন্য কোনো সেলকে এটি তোমার ইনফেক্ট করে না। তো এখানে বলতেছে যখন অ্যাটাচমেন্ট তৈরি হয়, অ্যাটাচমেন্ট বলতে এখানে তোমার ভাইরাসের ক্যাপসিড প্রোটিন এবং আমাদের যে হোস্ট সেলের যে রিসেপ্টর সেটার যে বাইন্ডিং, এই বাইন্ডিংটা হয় তোমার আয়নিক বন্ড দিয়ে তৈরি হয়, হ্যাঁ। এবং এই যে আয়নিক বন্ড এটা তোমার তৈরি হয় এই ক্ষেত্রে তোমার এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো রোল প্লে করে না, হ্যাঁ। তো তোমার এরপরে যখন অ্যাটাচমেন্ট হয়, অ্যাটাচমেন্ট হইলে তখন তোমার এই অ্যাটাচমেন্টটা হওয়ার ফলে তোমার ভাইরাসের যে এনভেলাপ প্রোটিনগুলো থাকে সেই এনভেলাপ প্রোটিনগুলা পরবর্তীতে তোমার হচ্ছে গিয়া এইটা হচ্ছে গিয়া যে তোমার পরবর্তীতে এই এনভেলাপ প্রোটিনগুলা বা তোমার ক্যাপসিড প্রোটিনটা এটা হচ্ছে যে তোমার যে সেল মেমব্রেন থাকে হোস্ট সেল মেমব্রেনের সাথে এটা হচ্ছে গিয়ে তোমার ফিউজ হয়ে যায়। দেখো এই জায়গায় তোমাদের এইটা হচ্ছে গিয়া তোমার হোস্ট সেল আর এইটা হচ্ছে গিয়া তোমার ভাইরাসের সেল। তো এই যে দেখো তোমার এই যে এই হোস্ট সেলের যে প্লাজমা মেমব্রেন, এই মেমব্রেনের সাথে এই যে এই ভাইরাসের যে তোমার এনভেলাপ বা যে তোমার এনভেলাপটা সেই বা ক্যাপসিডটা এটা হচ্ছে গিয়ে তোমার একসাথে তোমার মিক্স হয়ে যায় বা ফিউজ হয়ে যায়। দেখছো? বুঝতে পারছো? তো এখন জি এনভেলাপটা স্যার। তোমার এরকম সেল মেমব্রেনের সাথে, প্লিজ বলো। সো এনভেলাপটা সেল মেমব্রেনের সাথে তোমার এটা ফিউজ হয়ে গেছে। এখন এই জায়গায় তোমার নীল কালারের যে তোমার যে ছোট ছোট যে ইয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার ক্যাপসিড আর এটার ভিতরে হচ্ছে গিয়ে যে তোমার নিউক্লিক অ্যাসিডটা থাকে। তো তাহলে তোমার ভাইরাল রেপ্লিকেশনের প্রথম ধাপ হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় ভাইরাসের সাথে আমাদের সেলটাকে এই জায়গায় তোমার অ্যাটাচ হইতে হবে, হ্যাঁ, অ্যাটাচ হইতে হবে। তো যেটাকে এই জায়গায় তোমার এই ছবিতে তোমার দেখানো হচ্ছে যে তোমার প্রথমে করে কি, প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে তোমার একটা ব্যাকটেরিয়াল সেল। এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে 82 ফাজ এই ভাইরাসটা হচ্ছে গিয়া এই ভাইরাসের
টু ফাজ ভাইরাসটা এই সেলের মধ্যে এসে বসে। এই যে তোমার সেলের মধ্যে এসে বসে, তার মানে সেলের সাথে এটা অ্যাটাচ হইলো, এটা যুক্ত হইলো। ক্ষেত্রে তোমার ভাইরাসের যে তোমার ক্যাপসিড প্রোটিন এবং তোমার এই হোস্ট সেলের রিসেপ্টরটা তারা আয়নিক বন্ড দিয়ে যুক্ত হয়, যেই বন্ডটা হচ্ছে গিয়া তোমার এইটার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এবং ভাইরাসটা যদি এরকম স্পেসিফিক কোনো রিসেপ্টর সে ওই সেলকে ইনফেক্ট করতে পারে না। এজন্য তোমার টোব্যাকো মোজাইক ভাইরাস এটা পটেটোকে ইনফেক্ট করতে পারে না। এবং যখন এরকম অ্যাটাচমেন্ট হয়, তখন অ্যাটাচমেন্ট হইলে পরবর্তীতে দেখা যায় যে এই অ্যাটাচমেন্টের ফলে পরবর্তী যে ধাপগুলা, হ্যাঁ, যেরকম হচ্ছে গিয়ে যে তোমার এনভেলাপটা হচ্ছে গিয়ে যে তোমার এই জায়গায় ফিউজ হয়ে যায়, বা তোমার ভাইরাসের যে পেনিট্রেশন এই জিনিসটা ঘটে, এই জিনিসগুলা পরবর্তীতে শুরু হয়ে যায়। হ্যাঁ, এখন আসি হচ্ছে গিয়ে যে পেনিট্রেশন অর ভাইরাল এন্ট্রি, মানে তোমার ভাইরাসটা প্রথম ধাপ, আমার ভাইরাসটা সেলের সাথে এটা অ্যাটাচ হইলো। এখন সেকেন্ড ধাপ হচ্ছে এই সেলের মধ্যে ভাইরাসটা কিরকম ভাবে তোমার ঢুকতেছে। তো পেনিট্রেশন অর ভাইরাল এন্ট্রিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে তোমার এখানে তোমার যেটা বলতেছে এই লাইনগুলাতে, সেটা হচ্ছে গিয়ে যে তোমার একটা সেলের মধ্যে যখন ভাইরাসটা যখন তোমার পেনিট্রেট করে বা তোমার ইনফিলট্রেট করে, অথবা ভাইরাসটা যখন হচ্ছে গিয়ে সেই সেলের মধ্যে যখন তোমার এন্ট্রি নেয়, তখন সেই ক্ষেত্রে আমাদের এনিম্যাল সেলের মধ্যে তোমার ভাইরাসের পেনিট্রেশনটা মোটামুটি সহজ। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই সেলের বাইরে একটা তোমার অত্যন্ত টাফ একটা সেল ওয়াল থাকে। এই জন্য তোমার দেখা যায় যে তোমার বেসিক্যালি প্ল্যান্ট সেলের মধ্যে ভাইরাসগুলো তোমার ঢুকতে পারে না। তখন যদি এরকম হয় যে তোমার হয়তো তোমার কোনো একটা ট্রমা, ট্রমা বলতে বোঝায় হচ্ছে গিয়া যে সাপোজ তুমি হয়তো গাড়ি করে যাচ্ছ, হঠাৎ করে সবকিছুই নর্মাল পরিস্থিতি, এরকম টাইম হঠাৎ করে দেখলা যে পিছন থেকে একটা গাড়ি আইসা ধাম কইরা হচ্ছে তুমি যেই গাড়িতে আছো সেই গাড়িতে হচ্ছে গিয়ে ধাক্কা দিল। হ্যাঁ, এবং খুব ভয়াবহ রকমের একটা অ্যাক্সিডেন্ট হইলো আর কি। হ্যাঁ, সো তখন ওই অ্যাক্সিডেন্টের ফলে তুমি যে শকটা পাও, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে ট্রমা। মানে আনএক্সপেক্টেড কোনো একটা জিনিস ঘটার ফলে মানুষ যে শক পায় এটাকে বলা হচ্ছে ট্রমা। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে তোমার ট্রমা বলতে যেটা বোঝায়, সরি, সরি, ট্রমা বলতে যে বিষয়টা বোঝায় যে তোমার মনে করো যে গাছের বা প্ল্যান্ট সেলটা তোমার কোনো কারণে এই তোমার সেল ওয়ালটা এটা তোমার ড্যামেজড হয়েছে। হুম, তো তখন এই যে তোমার ড্যামেজ হয়েছে বা তোমার প্ল্যান্ট সেলের যে টাফ সেল ওয়াল, এই সেল ওয়ালের মধ্যে তোমার ফাটল ধরছে, বা এইখানে তোমার কোনো একটা তোমার চির তৈরি হয়েছে, হ্যাঁ, বা কোনো একটা তোমার গ্যাপ তৈরি হয়েছে, কেবলমাত্র তোমার ওই প্ল্যান্ট সেলের মধ্যে ওই ভাইরাসটা তোমার এক্সেস নিতে পারে। আবার তোমার যদি ব্যাকটেরিয়া ফেজের কথা বলি, তাহলে ব্যাকটেরিয়ারও কিন্তু তোমার সেল ওয়াল আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার এই ব্যাকটেরিয়া ফেজগুলোর মধ্যেও ভাইরাসের এই পেনিট্রেশন বা ভাইরাসের এই এন্ট্রি এটাও কিন্তু কঠিন। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার এই ভাইরাসগুলা তারা হচ্ছে গিয়া বিভিন্নভাবে ইভলভ হয়। হ্যাঁ, বিভিন্নভাবে ইভলভ হয়েছে, হয় না, বিভিন্নভাবে তাদের যে তোমার ইভলভ হয়েছে, যে তারা তাদের যে টেকনিক এইটা তোমার তারা চেঞ্জ করছে, যে চেঞ্জ করেছে যে কিরকম ভাবে তারা এই তোমার ব্যাকটেরিওফেজ, যেটার তোমার সেল ওয়ালটা খুব টাফ, এইটার মধ্যে তোমার তারা হচ্ছে গিয়া অ্যাক্সেস নিতে পারে। সেই জন্য তারা তাদের যে মেকানিজম, তারা তাদের ওই যে টেকনোলজি সেটা তারা চেঞ্জ করছে। ঠিক আছে, তো তোমার ভাইরাস এন্ট্রি এটা হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার পয়েন্ট। আমার প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে গিয়ে যে যে ভাইরাসগুলো আসলে তোমার রেপ্লিকেশন করে কিভাবে। ভাইরাসগুলো রেপ্লিকেশন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে বলছি যে ভাইরাসগুলা
তোমার কেমিক্যালি আমি একটু প্রথম থেকে আবার বলি, ভাইরাসগুলার অল্প কয়েকটা জিন থাকে, যেই জিনগুলা কেবলমাত্র তোমার ক্যাপসিড প্রোটিন সিনথেসিস অথবা তোমার এদের তোমার যে ইনফেকশন ঘটানোর জন্য যে এনজাইমগুলা তোমার লাগে সেই এনজাইমগুলা সিনথেসিস করার জন্য যে কয়েকটা জিন থাকে, এই অল্প কয়েকটা জিন দিয়ে ভাইরাসগুলা তৈরি থাকে। তো ভাইরাসগুলা এখন তোমার এইখানে প্রথম ধাপ হচ্ছে গিয়া যে ভাইরাসগুলা তোমার অ্যাটাচমেন্ট হইতে হবে। ২ নাম্বার ধাপ হচ্ছে গিয়া যে তোমার এইখানে তোমার ভাইরাসগুলার ওই সেলের মধ্যে ঢুকতে হবে। এই যে তোমার সেলের মধ্যে অ্যাক্সেস নেওয়া এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন অর ভাইরাস এন্ট্রি। তো এইখানে তোমার এই পেনিট্রেশন বা তোমার এই যে তোমার ভাইরাস এন্ট্রি, এইটা তোমার এনভেলাপড ভাইরাসের জন্য একরকম, আবার নন এনভেলাপড ভাইরাসের জন্য আরেক রকম। এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে তোমার ভাইরাসগুলা কিরকম ভাবে একটা হোস্ট সেলের মধ্যে তোমার যায়, প্রথমে যেটা করে যে তারা হচ্ছে গিয়ে যে ফিউজিং উইথ দ্য প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, ফিউজিং উইথ দ্য প্লাজমা মেমব্রেন মানে এই জায়গায় তোমার যেটা দেখাইলো যে এই যে তোমার দেখো যে এখানে তোমার এই যে রিসেপ্টরের সাথে অ্যাটাচ হইলো, রিসেপ্টরের সাথে অ্যাটাচ হইলো, এটা হচ্ছে আমার প্রথম ধাপ অ্যাটাচমেন্ট। দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে যে তোমার এটা হোস্ট সেলের সাথে এইটার এনভেলাপটা হোস্ট যে এনভেলাপ এটা হচ্ছে গিয়ে তোমার ফিউজ হয়ে গেল। হ্যাঁ, তো ফিউজ হয়ে যখন গেল তখন এই যে সেলের ভিতরে তখন তোমার হচ্ছে গিয়া এই আমার ভাইরাসটা তোমার এই সেলের ভিতরে চলে আসছে, এইরকম ভাবে তারা হচ্ছে গিয়ে তোমার ভাইরাল এন্ট্রিটা নেয়। ঠিক আছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমার যখন তোমার এই জায়গায় যে ব্যাকটেরিয়ার যে সেল সরি এখানে তোমার হ্যাঁ ব্যাকটেরিয়ার যে তোমার সেল থাকে, হ্যাঁ তোমার এই সেলের মধ্যে আমি একটুখানি দেখাই। সাপোজ এটা একটা আমার এটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়াল সেল। হ্যাঁ, এখন ব্যাকটেরিয়ার সেলের তোমার মধ্যে মাঝখানে মাঝখানে এই যে তোমার কিছু এখানে থলির মতো যে কিছু আমরা জিনিস যে আমি ড্র করলাম, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে এন্ডোসোম। হ্যাঁ, তো এখন তখন তোমার এই ভাইরাসগুলা কি করে, এটাকে আমি আরেকটু তো তোমার দেখো এই যে এই ধরনের যে তোমার এটাকে বলা হয় হচ্ছে ইনভেজিনেশন। এরকম যে তোমার এই ভিতরের দিকে যে বিভিন্ন থলির মতো যে পার্ট দেখা যায়, এটিকে তোমার বলা হয় যে এটা হচ্ছে গিয়া তোমার এন্ডোসোম। তো এখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসগুলা আসে, এসে তোমার মধ্যে তারা হচ্ছে গিয়ে চলে যায়। কিন্তু দেখো এই এন্ডোসোমের মধ্যে আসা মানেই কিন্তু এই সেলের মধ্যে আসা না। হ্যাঁ, এন্ডোসোমটা কিন্তু কেবলমাত্র এই সেলের মধ্যে এরকম একটা থলির মতো অংশ এবং এটার চারপাশে কিন্তু আবদ্ধ আর কি। হ্যাঁ, যখন তারা এইরকম এই এই এন্ডোসোমের মধ্যে আসে তখন তোমার এই ব্যাকটেরিয়াটা সেটা তোমার ইমিউন রেসপন্স হিসেবে তোমার এইখানে তোমার এসিডিক একটা কন্ডিশন তৈরি করে। এই এসিডিক কন্ডিশনটা যখন তারা তোমার তৈরি করে তখন তোমার ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে এই ভাইরাসটা যদি তোমার এক হইতে হয় তখন তার এসিডিক পিএইচ লাগে।
এখন তোমার ঘটনা ঘটলো দুইটা। এক, ভাইরাসের হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভেট হওয়ার জন্য অ্যাসিডিক কন্ডিশন দরকার। আর ঘটনা দুই, যে তোমার ব্যাকটেরিয়াটা সে হচ্ছে গিয়ে তোমার না বুঝেই এইখানে তোমার সে তার ব্যাকটেরিয়াটা নিজেকে রক্ষা করার জন্য এই জায়গায় তোমার অ্যাসিডিক কন্ডিশন তৈরি করে। তো এর ফলে দেখা যায় যে তোমার এই অ্যাসিডিক কন্ডিশনে তোমার এই ভাইরাসটা সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভেটেড হয়ে যায়। হ্যাঁ, তোমার তখন এটা যখন আম, এটা যখন তোমার হচ্ছে গিয়া অ্যাক্টিভেটেড হয়, তখন তোমার দেখা যায় কি যে তোমার এই জায়গার যে এনভেলাপটা থাকে, সেই এনভেলাপটা তোমার হচ্ছে গিয়া এই যে তোমার এইখানের যে এন্ডোসোমের যে তোমার যে দেয়াল আছে, এই এন্ডোসোমের দেয়ালের সাথে এটা হচ্ছে গিয়ে তোমার মিক্স হয়ে যায় বা ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে তোমার ওই আগের যে তোমার একটু আগে যে ভিডিওটা দেখাইলাম ওই রকম ভাবে তোমার ওই ভাইরাল পার্টিকেলটা এইটা আবার তোমার এই ব্যাকটেরিয়ার সেলের মধ্যে বা তোমার হোস্ট সেলের মধ্যে এটা তোমার হচ্ছে উন্মুক্ত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা মেকানিজমে তোমার হচ্ছে গিয়া আহ এই ভাইরাসটা হচ্ছে গিয়ে যে একটা সেলের মধ্যে তোমার ঢুকতে পারে। আর নন এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়া যে তোমার নন এনভেলাপড ভাইরাসের মধ্যে এইখানে তোমার নন এনভেলাপড ভাইরাসটা সরাসরি এটা প্লাজমা মেমব্রেনকে পাস করে এটা সেলের মধ্যে চলে যেতে পারে, অথবা এইটা হচ্ছে গিয়ে যে তোমার আগের যে তোমার এই মেকানিজম বি বা এন্ডোসোমের মাধ্যমে এই নন এনভেলাপড ভাইরাসটা এটা তোমার কোনো একটা হোস্ট সেলের মধ্যে এটা তোমার যাইতে পারে। তো তোমার তাইলে আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম সেটা হচ্ছে গিয়া যে আমরা কথা বলতেছি হচ্ছে ভাইরাল মাল্টিপ্লিকেশন, ভাইরাল রেপ্লিকেশন আর ভাইরাল রিপ্রোডাকশন নিয়ে। এখন ভাইরাল মাল্টিপ্লিকেশন, ভাইরাল রিপ্রোডাকশন অথবা ভাইরাল রেপ্লিকেশন এর ক্ষেত্রে আমার প্রথম ধাপটা হচ্ছে ভাইরাসকে হচ্ছে গিয়ে যে তোমার কোনো একটা সেলের সাথে অ্যাটাচ হইতে হবে। হ্যাঁ, তো তারপরে অ্যাটাচ হওয়ার পরে সেই ভাইরাসটা ওই সেলের মধ্যে তোমার হচ্ছে গিয়ে যে ঢুকে যায়। এই যে তোমার একটা ভাইরাস একটা সেলের মধ্যে যে তোমার ঢোকে, এই বিষয়টাকে আমরা বলতেছি যে তোমার ভাইরাল ভাইরাল পেনিট্রেশন। ভাইরাল এন্ট্রি বা ভাইরাল পেনিট্রেশনের ক্ষেত্রে এখানে এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে তোমার একরকম ভাবে কাজ হয়, আর তোমার নন এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আবার মেকানিজমটা ডিফারেন্ট। এখন আসি আমরা হচ্ছে আমাদের যে ৩ নাম্বার যে পয়েন্ট আনকোটিং, সেই আনকোটিং এর ক্ষেত্রে যে বিষয়টা এখানে ঘটে সেটি হচ্ছে যে তোমার যখন তোমার হচ্ছে গিয়া যে এই ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা তোমার হচ্ছে গিয়া ওই সেলের ভিতরে যখন তোমার উন্মুক্ত হয়, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া আনকোটিং। আমি তোমাদেরকে গতদিন যে ছবিটা আমি দেখাইছিলাম যে দেখো যে তোমার এইখানে এইটা হচ্ছে গিয়ে যে একটা পলিহেড্রাল ভাইরাস, এই ভাইরাসের বাইরের দিকে আছে হচ্ছে গিয়ে তোমার ক্যাপসিড, আর এইটা হচ্ছে গিয়ে তোমার একটা হেলিকল ভাইরাস, এই ভাইরাসের বাইরের দিকে আছে হচ্ছে গিয়ে ক্যাপসিড। এইটা হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে গিয়ে যে তোমার কমপ্লেক্স ভাইরাস, যেটার হচ্ছে গিয়ে তোমার নাম হচ্ছে গিয়ে টি2 ফাজ ভাইরাস। এই ক্ষেত্রে দেখো এটার হেডের মধ্যে তোমার বাইরে একটা প্রোটিন কোট আছে আর ভিতরে আছে হচ্ছে গিয়ে যে তোমার ডিএনএ। এখন যখন তোমার এই ভাইরাসটা কোনো একটা সেলের মধ্যে প্রথমে অ্যাটাচ হবে, হ্যাঁ প্রথমে ওই সেলটার সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে ওই সেলটার মধ্যে সে হচ্ছে গিয়ে যে চলে যাবে, ঢুকে যাবে, এটা হচ্ছে ভাইরাল এন্ট্রি। ৩ নাম্বার, ওই সেলের মধ্যে যে সে যখন যাবে, ওই সেলের মধ্যে সে ঢোকার পরে সে তার এই যে বাইরের দিকের যে ক্যাপসিড আছে, এই যে বাইরের দিকের যে ক্যাপসিড আছে বা বাইরের দিকের এই যে প্রোটিন কোট আছে, এই প্রোটিন কোট থেকে তোমার ডিএনএ গুলা হচ্ছে গিয়া তোমার বের হয়ে আসে। এই যে প্রোটিন কোট থেকে ডিএনএ গুলা যে তোমার বের হয়ে আসে, এই জিনিসটাকে বলা হচ্ছে আনকোটিং। আনকোটিং। দেখো তোমার কোট বলতে কি বোঝায়? কোট বলতে বোঝায় এই যে তোমার এই ক্যাপসিড গুলা এই তোমার নিউক্লিক অ্যাসিডকে কিন্তু তোমার কোট, নিউক্লিক অ্যাসিডের জন্য কোট হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, বা তোমার আবরণ হিসেবে কাজ করতেছে। যখন এই ক্যাপসিডের এই আবরণ থেকে নিউক্লিক অ্যাসিডটা তোমার বের হয় তখন সেটাকে বলা হচ্ছে আনকোটিং। ঠিক আছে?
সো এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়া যে আম, এইখানে তোমার এই যে তোমার যে প্রোটিনগুলা থাকে ক্যাপসিড প্রোটিনগুলা, এই ক্যাপসিড প্রোটিনগুলা এইটা হয় তোমার আইদার তোমার ভাইরাল এনজাইম, ভাইরাসের নিজস্ব এনজাইম, অথবা তোমার হোস্ট সেলের যে এনজাইম, সেই হোস্ট সেলের এনজাইম দিয়ে তোমার ক্যাপসিড প্রোটিনগুলা ডিগ্রেড হয়ে যায়। হ্যাঁ, যখন ডিগ্রেড হয়ে যায় তখন তোমার এই ভাইরাল জিনোমিক নিউক্লিক অ্যাসিডটা তোমার হচ্ছে গিয়া ওই সেলের মধ্যে তোমার রিলিজড হয়। এটাকে বলা হচ্ছে গিয়া তোমার হুম এবং যখন তোমার একবার ওই নিউক্লিক অ্যাসিডটা তোমার ওই সেলের মধ্যে উন্মুক্ত হইল, পরবর্তীতে তোমার ওই ওই যে নিউক্লিক অ্যাসিডটা একবার যখন ওই সেলের মধ্যে উন্মুক্ত হইল, পরবর্তীতে ওই ইনফেকশনটা প্রতিরোধ করার আর কোনো উপায় নাই। হ্যাঁ, এবং তোমার হচ্ছে গিয়ে যে তখন তোমার যখন নিউক্লিক অ্যাসিডটা তোমার আনকোটেড হইলো তখন তোমার সেরে ওই সেলকে ইনফেকশন করা শুরু করে। হ্যাঁ, ইনফেকশন করা শুরু করে এবং এই যে তোমার ইনফেকশন করার যে শুরুর টাইমটা, এই শুরুর টাইমটাকে বলা হচ্ছে গিয়ে তোমার এক্লিপস। এক্লিপস বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে একটা ভাইরাস যখন কোনো একটা সেলকে ইনফেকশন করে এবং তোমার ওই ভাইরাসটা যখন সে হচ্ছে গিয়া তার ম্যাচুরেশনের সর্বশেষ পর্যায় পর্যন্ত যায়, ওই ইনফেকশনের শুরু থেকে একটা ভাইরাস ম্যাচিউর হওয়া পর্যন্ত এই পুরা সময়টাকে বলা হয় হচ্ছে গিয়া তোমার এক্লিপস। এবং যখন একবার তোমার এক্লিপস বা ইনফেকশনটা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই ইনফেকশনটা প্রতিরোধ করার জন্য আর কোনো উপায় থাকে না। এখন আসি হচ্ছে আমি পরবর্তীতে তোমার রেপ্লিকেশনের দিকে। স্যার রেপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হয়, একবার প্লিজ। স্যার এক্লিপসটা হ্যাঁ, আরেকবার বললে ভালো হতো। এক্লিপসের ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে তোমার প্রথম ধাপ কোনটা বলো? একদম এইটার এই যে তোমার ভাইরাস রেপ্লিকেশনের প্রথম ধাপ কোনটা সেটি বলো। স্যার অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বলতে কি বুঝো? স্যার অ্যাটাচমেন্ট যেটা হচ্ছে বুঝছো সেটাই বলো। হোস্ট সেলটাকে ভাইরাস যে আক্রমণ করবে, তো করার আগে হোস্ট সেলে ভাইরাসটাকে আগে বসতে হবে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। সংযুক্ত হইতে হবে। জি স্যার। ঠিক আছে। সেকেন্ড কি? স্যার সেকেন্ড সেকেন্ড কি? হচ্ছে পেনিট্রেশন। ভাইরাসটাকে হোস্ট সেলে এন্ট্রি নিতে হবে, সেটা পেনিট্রেশন। হোস্ট সেলের ভিতরে ঢুকতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে তোমার আচ্ছা সবাই কি বুঝতেছো? জি জি স্যার। স্যার। সবাই বুঝতেছো? জি জি স্যার স্যার। বুঝতেছি। জি স্যার। আচ্ছা, 3 নাম্বার ধাপ কোনটা? স্যার আনকোটিং। এটার মানে কি? স্যার এটা হচ্ছে প্রোটিনের যে কোডটা, এখান থেকে ডিএনএটা বের হয়ে আসবে, এটা হচ্ছে আনকোটিং। ডিএনএ না, এটা আরএনএও হইতে পারে। মানে তোমার প্রোটিন কোডটা যখন তোমার ওই প্রোটিন যে কোডটা থাকে, প্রোটিন কোডটাকে কি বলে বলো তো? স্যার এটার প্রথম অক্ষরটা হচ্ছে সি। স্যার ক্যাপসিড বলে। স্যার ক্যাপসিড। ক্যাপসিড। এখন তোমার ওই ক্যাপসিডটা তোমার এটা যখন সেলের ভিতরে যখন যায় তখন ওই ভাইরাসের এনজাইম, ক্যাপসিডটা তো প্রোটিন তাই না? জি স্যার। হ্যালো, স্যার। ক্যাপসিডটা প্রোটিন। ওই প্রোটিনটা তোমার ভাইরাসের এনজাইম অথবা তোমার ওই সেলের যে এনজাইম, ওই এনজাইম দিয়ে ওই প্রোটিনটা তোমার ডিগ্রেড হয়ে যায়, ওই প্রোটিনটা তোমার ভেঙে যায়। তখন যখন তোমার ওই প্রোটিন কোট বা তোমার ক্যাপসিড যখন তোমার এইটা ডিগ্রেড হয়ে যায় তখন তোমার ওই সেলের মধ্যে তোমার নিউক্লিক অ্যাসিডটা বের হয়। এই যে তোমার নিউক্লিক অ্যাসিডটা এই প্রোটিন কোডটা ভেঙে যে বের হইলো, এইটাকে বলতেছি আমরা আনকোটিং। ঠিক আছে। জি স্যার। তারপরে তোমার
যখন তোমার এই প্রোটিন কোডটাকে ভেঙে তোমার ভাইরাসটা আনকোড হইল, তখন তোমার ইনফেকশনটা শুরু হইল। হ্যাঁ, এবং পরবর্তীতে দেখা যায় যে তোমার এই ভাইরাসের যে তোমার নিউক্লিক অ্যাসিডটা, এই নিউক্লিক অ্যাসিডটা দেখবা যে তোমার পরবর্তী ধাপগুলাতে এইটা তোমার ওই সেলের ডিএনএ এর উপরে সে হচ্ছে গিয়ে তোমার দখল নিয়ে নেয়, বা ওই ডিএনএ কে সে দখল করে নেয়। পরবর্তীতে সে ওই সেলের থেকে তোমার ইউজ করে ওই সেলের মধ্যে থাকা তোমার প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলা দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ, হাত, পা, মাথা, এরকম বিভিন্ন জিনিসগুলো তোমার তৈরি করে। ঠিক আছে? এই যে তোমার এরকম সে যে তার শরীরের বিভিন্ন পার্ট বা বিভিন্ন অংশ, হাত, পা, মাথা, এই জিনিসগুলো যে সে তৈরি করতেছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে? পরবর্তীতে সে ওই হাত, পা, মাথা, চোখ, এই জিনিসগুলাকে সে হচ্ছে গিয়া যে তোমার, এটাকে যদি আমি ভাইরাসের ক্ষেত্রে বলি, তাহলে ভাইরাসের ক্ষেত্রে দেখো যে এই জায়গায় তোমার এইটা একটা টিটুফাস ভাইরাস। হ্যাঁ, টিটুফাস ভাইরাসটা কি করলো দেখো, সে হচ্ছে গিয়ে যে এই জায়গায় তোমার এই যে দেখো তার হেড, এইটা হচ্ছে গিয়া তার টেল। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে গিয়ে যে তার তোমার আহ, এইটা হচ্ছে গিয়ে তার টেল ফাইবার। হ্যাঁ, এই যে যদি এই ছবিটা একটু দেখো, তাহলে এই জায়গায় দেখবা হেড, এইটা হচ্ছে গিয়ে যে তার হচ্ছে গিয়ে যে তোমার টেল, এইটা হচ্ছে গিয়ে যে তোমার টেইল ফাইবার, আর এটার নিচের দিকে কিছু তোমার পিন বা তোমার চোখা চোখা কিছু জিনিস থাকে। এটিকে বলা হচ্ছে গিয়ে তোমার স্পাইক। হ্যাঁ, তো এরকম দেখো যে সে কি করছে, সে হচ্ছে তার হেড তৈরি করছে, তারপর তার এটা হচ্ছে টেল, এটা হচ্ছে টেল ফাইবার। হ্যাঁ, তো এরকম বিভিন্ন টুকরো টুকরো তার শরীরের বিভিন্ন অংশ তৈরি করছে, যেটাকে আমি তোমাদেরকে বোঝানোর জন্য সহজভাবে বলতেছিলাম যে সে তার শরীরের হাত, পা, মাথা, চোখ এগুলো তৈরি করে। পরবর্তীতে সে দেখা যায় কি যে তোমার এই বিভিন্ন অংশগুলাকে, এই পার্ট গুলাকে সে একসাথে যুক্ত করে। এই যে বিভিন্ন পার্টকে একসাথে যুক্ত করে, এটিকে বলা হচ্ছে গিয়ে তোমার অ্যাসেম্বলি করা। হ্যাঁ, তো পরবর্তীতে সে যখন সবগুলো জিনিসকে একসাথে অ্যাসেম্বলি করে, তখন সে এরকম কমপ্লিট একটা ভাইরাসে পরিণত হয়। কিন্তু কমপ্লিট ভাইরাসে পরিণত হওয়ার পরে তাকে হচ্ছে গিয়ে তোমার আবার ম্যাচিউর হইতে হয়। হ্যাঁ, যখন সে এরকম কমপ্লিটলি ম্যাচিউর হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ভেরিয়ন। তো তোমার প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে আমার এরকম যে তোমার যে এক্লিপস স্টেজটা কাকে বলে। এক্লিপস স্টেজটা হচ্ছে গিয়ে যখন তোমার একটা ভাইরাসটা এটার যখন আনকোটিং হয়, এই আনকোটিং হওয়ার পর থেকে তোমার যখন সে হচ্ছে গিয়া ভাইরাসের এই রেপ্লিকেশনটা শুরু করে, বা সে তার ওই যে হাত, পা, মাথা, চোখ, যদি ভাইরাসের ক্ষেত্রে বলি, তাহলে সে তার হেড, টেল ফাইবার, স্পাইক, এরকম বিভিন্ন অংশ সে যে তোমার প্রডিউস করতেছে। হ্যাঁ, এই তোমার ইনফ্যাক্ট আনকোটিং থেকে এই প্রোডাকশনের আগ পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় এক্লিপস। বুঝতে পারছি? জি স্যার। স্যার আরেকটু বলবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে যে বুঝছো সে যদি একটু শেয়ার করো, তাহলে তোমার নিজেরও শেখা হইলো, সেও বুঝতে পারবে, আমিও তোমাদের ভুলগুলো একটু ধরা দিতে পারবো। প্লিজ একটু যদি কেউ বলতা। আমি বলবো? তুমি না বলে যদি কোনো একজন যদি ছেলে বলতা, তাহলে আমি একটু বেশি আর কি ইয়া হইতাম আর কি, কারণ ছেলেরা আসলে কেউ কথা বলে না, তো আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। সো আমি আসলে ছেলেদের কাছ থেকে একটু কথা শুনতে চাইছি। কে কে স্যার আমি। হ্যালো বাবু, তুমি ছাড়া আরেকজন, তুমি তো কথা বলো, আরেকজন নতুন কারো কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, একেবারেই ক্লাসে কথা বলো না, এখন কেউ একটু যদি কাইন্ডলি যদি একটু বলতা।
প্লিজ একটু বলো, তাহলে তোমারও হচ্ছে কি এই বিষয়টা পরিষ্কার বোঝা হয়ে যাবে, প্লাস এটা তুমি অন্যকেও বোঝাতে পারবা। বলা হয়ে থাকে কি জানো, যে তুমি যদি এটাকে যদি তুমি মুখস্থ করো, তাহলে তোমার হচ্ছে গিয়ে মোটামুটি তোমার 15%-এর মতো তোমার মনে থাকে। যদি তুমি এটাকে যদি তুমি খাতায় লেখো, তাহলে তোমার মোটামুটি তোমার 25% থেকে 28%-এর মতো এরকম মনে থাকে। আর যদি তুমি এই জিনিসটা অন্য কাউকে যদি বুঝাও, তখন হচ্ছে গিয়ে মোটামুটি তোমার 60 থেকে 70% হচ্ছে গিয়ে তোমার জিনিসটা মনে থাকে। এখন সেই হিসাবে কেউ একটুখানি বলো আমাকে, নতুন কেউ। আচ্ছা স্যার, আমি কোশ্চেন করছিলাম স্যার, আমি একটু বলি, মানে আমার আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। আচ্ছা প্লিজ, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ওই যে ভাইরাসটা কোনো একটা সেলকে আক্রমণ করার পর যে পূর্ণাঙ্গ রূপে যে ভাইরাসটা সৃষ্টি হয়, সেইটুকু টাইমটাকে কি এক্লিপস বলে? মানে পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত টাইম। পূর্ণাঙ্গ ভাইরাসটা বলতে স্যার একটা না, একটা ওই ভাইরাস পর্যন্ত তো না। তাহলে তোমার এটা হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস কোশ্চেন। তো এটার ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে প্রথমে তোমার ভাইরাসটা যখন সে আনকোটেড হয়, যখন নিউক্লিক অ্যাসিডটা প্রথম সেলের মধ্যে তোমার এক্সপোজড হয়, হ্যাঁ, সেই সময় থেকে শুরু করে ওই যখন তোমার ভাইরাসটা সে তার হেড, টেল, টেল ফাইবার এরকম বিভিন্ন জিনিস তৈরি করে, যে দেখাইলাম না, এই বিভিন্ন জিনিস তৈরি করার আগ পর্যন্ত সময়টাকে এক্লিপস বলা হয়। ওকে স্যার, বুঝতে পারছি। তাহলে আপনি একটু বলেন। স্যার, কোনো একটা ভাইরাস আনকোটিং হওয়ার পর তারপর বিভিন্ন ধরনের ফাংশনের মাধ্যমে, হুম। কাজকর্মের মাধ্যমে, তারপর যখন আবার সে যে বিভিন্ন টাইপের ভাইরাসে মানে ওই ভাইরাস আবার যখন সংখ্যা বৃদ্ধি করে, তারপর সংযুক্ত হওয়ার মাধ্যমে হেড, টেল, কলার, স্পাইক এগুলো সংযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হয় এক্লিপস। না, তুমি যেটা বলতেছো যে হেড, টেল এগুলা যুক্ত হয়ে পূর্ণাঙ্গ ভাইরাস হওয়ার আগ পর্যন্ত, এটা না। হেড, টেল, টেল ফাইবার এগুলা তৈরি হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটাকে এক্লিপস বলতেছে। ওকে স্যার, বুঝছি। বুঝতে পারছো? জি স্যার। কি বুঝছো? স্যার, হেড, টেল, তারপর স্পাইক এগুলা তৈরি হওয়ার আগ পর্যন্ত সময়টাকে। জি, এটাকে বলা হচ্ছে গিয়ে আপনার এক্লিপস। ঠিক আছে? ওকে স্যার। তো এক্লিপসের বাংলা জানো কিনা? না স্যার। এক্লিপসের বাংলা হচ্ছে গিয়ে আপনার বোঝায় হচ্ছে গিয়ে গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এরকম হয় না? জি তো স্যার। তোমার গ্রহণ বলতে যেটা বোঝায় বাংলাতে তোমার এই জায়গায় বলা হয় যে তোমার যখন এটা তোমার রাহু যখন সূর্যকে যখন গিলে ফেলে, তখন সেটাকে বলা হয় হচ্ছে যে তোমার সূর্যগ্রহণ আর কি। হ্যাঁ, এটা তোমার এরকম তোমার যারা তোমার হচ্ছে গিয়া যারা আছে তারা আর কি জানে যে রাহু যখন সূর্যকে গিলে ফেলে, তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে গ্রহণ। তোমার গ্রহণ লাগার মানে হচ্ছে গিয়ে যে তোমার কাল শুরু হইলো। হ্যাঁ, মানে এটা তোমার নেগেটিভ অর্থে বোঝায় আর কি। হ্যাঁ, যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এরকম সূর্যকে রাহু খেয়ে ফেলছে। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের কাছে এক্লিপস বলতে যেটা বোঝায় যে এই সেলটার খারাপ সময় বা এই সেলটার গ্রহণ শুরু হইলো আর কি, এরকম মিন করে। তো রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেটা বলি, রেপ্লিকেশনের ক্ষেত্রে তোমার এখানে ভাইরাল mRNA ভাইরাস এক্সেপ্ট তোমার পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস ছাড়া তোমার হচ্ছে কি এই জায়গা তোমার ওই যে তোমার ভাইরাস তার যে হেড, টেল এরকম বিভিন্ন অংশ তৈরি করে, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। হ্যাঁ, এখন ম্যাচুরেশনের ক্ষেত্রে যেটা বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাস ম্যাচুরেশনের প্রথম ধাপটা হচ্ছে গিয়ে যে তোমার সে যে তার বিভিন্ন ধরনের অংশগুলা তৈরি করলো,
এই অংশগুলাকে সে হচ্ছে অ্যাসেম্বল করে বা তোমার যুক্ত করে। সো এটিকে আমাদের বলা হচ্ছে গিয়া যে তোমার এটা হচ্ছে ম্যাচুরেশনের প্রথম স্টেজ। এবং পরবর্তীতে তোমার অনেকগুলা ক্ষেত্রে দেখা যায় যে তোমার যেমন তোমার হচ্ছে গিয়া, যদি আমি এইচআইভি ভাইরাসের কথা বলি, তাহলে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এইচআইভি ভাইরাসটা যখন তোমার সেল থেকে বের হয়, একটা সেল থেকে বের হইলে পরবর্তীতে সে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যে ম্যাচিউর হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গায় যেটা বলতেছে যে তোমার সব ধরনের যে তোমার ক্যাপসিডের মধ্যে বা ভাইরাসের মধ্যে যত ধরনের প্রোটিন পাওয়া যায়, আমি তার আগে আরেকটা লাইন, অ্যাসেম্বলি হওয়াটা বা ভাইরাসের তোমার হেড, টেল, এই বিভিন্ন জিনিসগুলা যুক্ত হওয়া, এইটাকে বলা হচ্ছে গিয়া তোমার এই যে অ্যাসেম্বলি হওয়া বা যুক্ত করা, এইটা হচ্ছে গিয়া তোমার ভাইরাস ম্যাচুরেশনের প্রথম স্টেজ। কিন্তু এগুলা যুক্ত হইলেই বা অ্যাসেম্বলি হইলেই যে ভাইরাসটা ম্যাচিউর হয় এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসটা ম্যাচিউর হইতে কিছুটা সময় লাগে। হ্যাঁ, তো তোমার সেই ক্ষেত্রে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে এইচআইভি ভাইরাসটা যখন কোনো একটা ইনফেক্টেড সেল থেকে বের হয়ে বাইরে আসে, তখন বাইরে আসার পরে সে হচ্ছে গিয়ে তোমার ম্যাচিউর হয়। এখন তোমার এখানে যেটা বলতেছে যে একটা ভাইরাসের মধ্যে যত ধরনের প্রোটিন পাওয়া যায়, সেটা তোমার ওই ভাইরাসের স্ট্রাকচারের কোনো ধরনের কোনো রিগিডিটি বা তোমার মরফোলজি বা এইরকম কোনো একটা ফাংশনের সাথে এটি তোমার জড়িত থাক বা না থাক, যত ধরনের ভাইরাস, যত ধরনের প্রোটিন তোমার ভাইরাস ক্যাপসিডের মধ্যে, ভাইরাল ক্যাপসিডের মধ্যে পাওয়া যায়, সবগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার স্ট্রাকচারাল প্রোটিন। আর তোমার যখন একটা ইনফেক্টেড সেলের মধ্যে তোমার ওই স্ট্রাকচারাল প্রোটিন ছাড়া অন্যান্য যে ছড়ানো ছিটানো যে প্রোটিন, সেগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার নন স্ট্রাকচারাল প্রোটিন। এটার মানেটা হচ্ছে গিয়ে এরকম যে যদি তুমি কোনো একটা তোমার ওয়ার্কশপে যদি তুমি লোহার তৈরি, যদি তুমি কোনো একটা মনে করো যে একটা গাড়ি তৈরি করতেছো, এখন এই গাড়ি তৈরি করতে গেলে দেখা যায় যে ওই গাড়ির মধ্যে থাকা যত ধরনের তোমার লোহা লক্কর আছে, সবগুলা হচ্ছে গিয়া ওই গাড়ির স্ট্রাকচারাল প্রোটিন। এখন তোমার ওই গাড়িটা যখন তুমি তৈরি করছো, ওই গাড়িটা ঝালাই করতে বা ওই গাড়িটা তৈরি করতে দেখা যাবে যে ওই ওয়ার্কশপের মধ্যে বা ওই সেলের মধ্যে তোমার আশেপাশে লোহার বিভিন্ন টুকরা টাকরা এগুলা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, যেগুলো হচ্ছে গিয়ে ওই গাড়ির জন্য অপ্রয়োজনীয়, ওই গাড়ির জন্য কাজে না, কিন্তু এরকম গাড়িটা তৈরির সময় বিভিন্ন রকমের এরকম লোহা টোহা এরকম ওই গাড়িটার চারপাশে পড়ে থাকে। তো এই ধরনের যে জিনিসগুলা, এদেরকে বলা হচ্ছে গিয়ে যে তোমার নন স্ট্রাকচারাল প্রোটিন। ঠিক আছে, এখন আসি আমি হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসের রিলিজের ক্ষেত্রে। হ্যাঁ, তো ভাইরাস রিলিজের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে তোমার এই জায়গায় তোমার এই ভাইরাসটা, আচ্ছা আজান দিচ্ছে, আজানের পরে আমি কথা বলি। হ্যাঁ, আজানের পরে 1টা বাজে, তো আমি 1টা 10-12-র মধ্যে শেষ করে দেবো।
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসগুলা এরপরে তোমার ওই সেল থেকে বের হয়ে যায়, বের হয়ে তারা নতুন একটা সেলকে হচ্ছে গিয়ে তোমার ইনফেক্ট করে। তো যখন ভাইরাসগুলো এরকম সেল থেকে তোমার বের হয়ে যায় তখন এটা তোমার যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে তোমার কয়েকটা ভাবে কয়েকটা মেকানিজমে এটা হচ্ছে ওই সেল থেকে তোমার রিলিজ হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে যে তোমার প্রথমটা হচ্ছে গিয়ে যে ওই ভাইরাসটা ওই হোস্ট সেলের যে মেমব্রেন থাকে সেই মেমব্রেনকে ছিঁড়ে ফেলে বা রাপচার করে, বা এটা তোমার ওই হোস্ট সেল থেকে যেটাকে বলা হচ্ছে যে ব্রাস্ট করে, হ্যাঁ, ব্রাস্ট করে ওই সেল থেকে ওই ভাইরাসগুলা বের হয়ে যায়। তোমার এনভেলপড ভাইরাসেস এক্সাম্পল গিভেন এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটা এটা হচ্ছে গিয়ে যে তোমার কোনো একটা সেলকে ব্রাস্ট না করে বা লাইসিস না করে বা ওই সেলের যে সেল মেমব্রেন আছে ওইটাকে তোমার না ছিঁড়ে জাস্ট কেবলমাত্র এইটা হচ্ছে গিয়ে তোমার বার্ডিং এর মাধ্যমে বার্ডিং কথাটা মানে তো তোমরা জানো, হ্যাঁ, যে তোমার একটা সেল থেকে বা কোনো একটা তোমার অর্গানিজমের যদি কোনো একটা তোমার কোষ থেকে যদি তোমার একটা নতুন হ্যাঁ, কুড়ি কুড়ির মতো যদি একটা অংশ বের হয়, পরবর্তীতে ওই তোমার কুড়িটা আলাদা হয়ে যায়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে বার্ডিং। এরকম বার্ডিং এর মাধ্যমে তারা হচ্ছে গিয়ে যে তোমার ওই সেল থেকে তোমার বের হইতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা, স্যার তো যখন স্যার আমি একটুখানি বলে নেই, সেটা হচ্ছে গিয়ে যে যখন তোমার এরকম সেল মেমব্রেনটা তোমার হচ্ছে গিয়ে এরকম ভাবে যখন তোমার ব্রাস্ট হয়ে যায় তখন ওই ভাইরাসটা করে কি, ওই যে তোমার ছিন্ন বিচ্ছিন্ন যে তোমার টুকরা থাকে ওই সেল মেমব্রেনের ওই টুকরাগুলাকে, এইটা হচ্ছে গিয়া যে সে তখন তার শরীরের মধ্যে এটাকে পেঁচায় নেয় চাদরের মতো, হ্যাঁ। এবং তখন সে ওই যে হোস্ট সেলের যে সেল মেমব্রেন থাকে সেই হোস্ট সেলের সেল মেমব্রেনকে এটি তোমার তখন ওই ভাইরাসটা নিজের এনভেলাপ হিসেবে ইউজ করে। তো এরকম রিলিজের ক্ষেত্রে আমার দুইটা মেকানিজম। একটা হচ্ছে তোমার এই ভাইরাসটা এটা যখন একটা সেলকে ব্রাস্ট করে বা একটা সেলকে যখন তোমার হচ্ছে গিয়ে একদমই তোমার ব্রাস্ট কথাটা বলতে বোঝায় কি, যখন তোমার একটা বোমা বিস্ফোরিত হয় না, বোমা বিস্ফোরিত হলে চারদিকে একদম ছড়ায় ছিটায় যায় না, এরকম একটা জিনিস বোঝায় আর কি, যে ব্রাস্ট হয়েছে, হ্যাঁ, ব্রাস্ট হয়েছে। তো এই ক্ষেত্রে তোমার একটা সেল যখন এরকম ভাবে যখন তোমার ওই ভাইরাসগুলো যখন ওই সেলটাকে ছিঁড়ে বের হয়ে বাইরে বের হয়ে যায় তখন এটাকে বলে ওই সেলটা ব্রাস্ট করছে, হ্যাঁ। এবং যখন এরকম একটা সেল ব্রাস্ট হয় তখন ওই সেলের যে প্লাজমা মেমব্রেন গুলা থাকে ওই প্লাজমা মেমব্রেন গুলাকে ওই ভাইরাল পার্টিকেল গুলা তাদের নিজেদের শরীরে এটা চাদরের মতো করে পেঁচায় নেয়, এবং এর ফলে ওই হোস্ট সেলের যে ছিন্ন বিচ্ছিন্ন প্লাজমা মেমব্রেন এগুলা হচ্ছে ওই ভাইরাল পার্টিকেলের তোমার এনভেলাপ হিসেবে কাজ করে। আরেকটা মেকানিজম আছে, এটা আমরা দেখি যে তোমার যে এইচআইভি যে ভাইরাস আছে, এইচআইভি ভাইরাসগুলা এই ক্ষেত্রে তোমার বার্ডিং এর মাধ্যমে ওই সেলটাকে ধ্বংস না করেই, ওই সেলটাকে কিল না করেই, ওই সেলটাকে না মেরে ফেলেই বার্ডিং এর মাধ্যমে এরা আস্তে করে বের হয়ে অন্য সেলগুলোকে ইনফেক্ট করা শুরু করে। এইটা হচ্ছে গিয়ে তোমার রিলিজ। তো তাহলে আমার মোটামুটি তোমার বা ভাইরাস কিভাবে তোমার বংশ বিস্তার করে এটার প্রথম ধাপ অ্যাটাচমেন্ট, 2 নাম্বার ধাপ হচ্ছে গিয়া পেনিট্রেশন, 3 নাম্বার ধাপটা হচ্ছে 4 নাম্বার ধাপটা হচ্ছে রেপ্লিকেশন, 5 নাম্বার ধাপটা হচ্ছে গিয়ে যে ম্যাচুরেশন, আর 6 নাম্বার ধাপটা হচ্ছে গিয়ে যে রিলিজ। এবং এইটা হচ্ছে গিয়ে তোমরা এই ছবিটাতে তোমরা দেখতে পারো। এখন প্লিজ একটু বলো, কে জানি বলতে চাইছিলা? স্যার রিলিজটা আরেকবার একটু বলবেন স্যার, অ্যাকচুয়ালি আমার নেটে আজকে অনেক প্রবলেম করতেছে। তো এটা আমি এখন আর বলতে পারবো না, তুমি এটা একটু দেখে নিও, ঠিক আছে? স্যার আমি একটু বলি, রিলিজের ক্ষেত্রে তোমার দুইটা মেকানিজম আছে। একটা হচ্ছে কি যে তোমার একটা ভাইরাস যখন একটা সেল থেকে বের হয়ে যায়, তোমার এতক্ষণ ধরে যে ঘটনাটা বললাম সেটার মধ্যে তোমার ভাইরাসটা কিন্তু ওই সেলটাকে, হোস্ট সেলটাকে সে কিন্তু তোমার ইনফেক্টেড করছে। ইনফেক্টেড করার পরে সে ওই হোস্ট সেলের ডিএনএ কে ইউজ করে তার তোমার তার হচ্ছে কি যে তোমার সে কি করলো, রেপ্লিকেশন করলো।
রেপ্লিকেশন করার পরে সে হচ্ছে অ্যাসেম্বলি করলো। অ্যাসেম্বলি করার পরে দেখা যায় কি যে ওই যে হোস্ট সেল আছে, সেই হোস্ট সেলের মধ্যে প্রথমে ভাইরাস ঢুকছিল কিন্তু একটা। আমার এই কথাটা সবাই একটু বুঝো। ভাইরাস কিন্তু ঢুকছিল একটা। ঢুকার পরে সেই ভাইরাসটা কি করছে, ওই সেলের ডিএনএ কে সে ইউটিলাইজ করেছে এবং ওই সেলের মধ্যে থাকা যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ওই সেলের যে রিসোর্স বা ওই সেলের যে তোমার সম্পদ, এই জিনিসগুলাকে সে ব্যবহার করে সে তার মতো আরো অনেক অনেক ভাইরাস সে তৈরি করছে। এই যে একটা ভাইরাস ওই সেলের মধ্যে ঢুকে তার মতো আরো অনেক অনেক ভাইরাস তৈরি করছে, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এই জিনিসটাকে আমরা বলতেছি যে ভাইরাল রেপ্লিকেশন, ভাইরাল মাল্টিপ্লিকেশন অর ভাইরাল রিপ্রোডাকশন। ঠিক আছে? তাহলে এই যে নতুন অনেক অনেক ভাইরাল পার্টিকেল তৈরি হলো, এই ভাইরাল পার্টিকেলগুলা পরবর্তীতে সেই সেলকে ব্রাস্ট করে ওই সেল মেমব্রেনকে ছিঁড়ে ফেলে তারা বাইরে বের হয়ে যায়। বাইরে বের হয়ে গিয়ে ওই সেলের পাশে অন্য যে সেল আছে সেই সেলকে তখন আবার একটা ভাইরাস এর পাশের আরেকটা সেলকে ইনফেক্ট করে। অন্য আরেকটা ভাইরাল পার্টিকেল সেটা হচ্ছে আরেকটা সেলকে হচ্ছে গিয়ে তোমার ইনফেক্ট করে। এরকম ভাবে একটা ভাইরাস প্রথমে একটা সেলের মধ্যে ঢুকলো, ঢুকে তার মতো অনেকগুলা তোমার ভাইরাস তৈরি করলো। পরবর্তীতে সেই অনেকগুলা ভাইরাস আবার হচ্ছে গিয়া ওই যে প্রথম যে সেলটা ছিল সেই সেলের আশেপাশের যে সেলগুলো আছে সেই সেলগুলাকে তোমার এটা আবার অন্যান্য সেলগুলোর মধ্যে তোমার এটা ছড়ায় যাবে। ঠিক আছে? তাহলে দেখো যে একটা ভাইরাস কি হইলো, এটা হচ্ছে চারপাশে এরকম ভাবে ছড়ায় দিচ্ছে। তোমার বলে না যে একটা হচ্ছে গিয়ে যে তোমার এই ভিডিওটা ভাইরাল হইছে। ভাইরাল মানে কি? ভাইরাল মানে হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় কুইকলি ছড়ায় পড়া, খুব কুইকলি চারপাশে বিষয়টা স্প্রেড হয়ে যাওয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে ভাইরাল হওয়া। বুঝাইতে পারছি? জি স্যার। তো এখন তোমার ভাইরাসটা রিলিজ হয় কিভাবে? ভাইরাসটা তোমার একটা সেল থেকে সে তোমার সেলটাকে ব্রাস্ট করে ওই সেলের সেল মেমব্রেনটাকে সে হচ্ছে গিয়ে তোমার রাপচার করে সে হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে যায়। তোমার এই যে যে সেল মেমব্রেনটাকে সে ডিস্ট্রয় করে সেই সেল মেমব্রেনটাকে সে পরবর্তীতে তার চারপাশে চাদরের মতো করে জড়ায় নেয় এবং এই সেল মেমব্রেনটা পরবর্তীতে তার সেল এনভেলাপ হিসেবে কাজ করে। আর তোমার যেগুলা এনভেলাপড ভাইরাস, সেই এনভেলাপড ভাইরাসগুলা এরা হচ্ছে কি যখন একটা সেল থেকে রিলিজ হয় তখন এরা বার্ডিং বা তোমার একটা কুঁড়ির মতো, নতুন একটা কুঁড়ির মতো তোমার এরকম ভাবে তৈরি হয়ে এটা বের হয়। যেমন তোমার যদি কোনো একটা তো এরকম তোমার এই বার্ডিং এর মাধ্যমে এটা হচ্ছে গিয়ে তোমার রিলিজ হয়। এই দুইটা মেকানিজমে তোমার ভাইরাসটা হচ্ছে গিয়ে রিলিজ হয়ে বের হয়ে অন্যান্য চারপাশের সেলগুলাকে ইনফেক্ট করা শুরু করে। ঠিক আছে? তো জি স্যার। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যে পাথওয়েটা বললাম সেটার নাম হচ্ছে গিয়ে তোমার লাইটিক পাথওয়ে। লাইটিক পাথওয়ের মানে হচ্ছে গিয়ে যে জায়গায় এই ভাইরাসগুলা তোমার এগুলা এই সেলটাকে তোমার ব্রাস্ট করে বাইরে বের হয়ে যায় বা এই সেল মেমব্রেনের মধ্যে লাইসিস বা এই সেল মেমব্রেনের মধ্যে তোমার ভাঙ্গন ঘটায়। এই জন্য এই পাথওয়েটাকে আমরা বলতেছি হচ্ছে লাইটিক পাথওয়ে। এখন আমরা বলি যে তোমার এই একটা পাথওয়ে আছে, এই জায়গায় তোমার প্রথম ধাপ ভাইরাসটা অ্যাটাচ হইলো। ঠিক আছে? তারপরে তোমার ২ নাম্বার ধাপ হচ্ছে গিয়ে যে তোমার ওটায় যে ডিএনএটা বা যে নিউক্লিক অ্যাসিডটা, এই নিউক্লিক অ্যাসিডটা এই তোমার হোস্ট সেলের নিউক্লিক অ্যাসিডের সাথে তোমার মিক্স হইলো। মিক্স হওয়ার পরে দেখা যায় কি যে এইটা হচ্ছে গিয়ে যে এই সেলটাকে তোমার এইটাকে বলা হয় হচ্ছে গিয়া যে তোমার এইটাকে এই সেলের মধ্যে তোমার বাইনারি ফিশন ঘটাইলো। হ্যাঁ, বাইনারি ফিশন ঘটায়া সে হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় দুইটা সেল সে হচ্ছে গিয়ে তৈরি করলো। তাহলে এই ক্ষেত্রে তোমার কি ঘটনা ঘটলো? এই ক্ষেত্রে ঘটনাটা ঘটছে এইটা যে তোমার লাইটিক পাথওয়েতে যেরকম এরকম ভাইরাসগুলো তোমার ব্রাস্ট হয়ে বের হয়ে অন্যান্য সেলগুলাকে তোমার ইনফেক্ট করে। আর এই জায়গায় হচ্ছে গিয়ে যে তোমার এই সেলটা দুইটা ভাগ হইছে এবং এই দুইটা ভাগের যে তোমার নিউক্লিক অ্যাসিড আছে এই দুইটা নিউক্লিক অ্যাসিডের মধ্যেই তোমার হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসের
নিউক্লিক অ্যাসিডটা তোমার থাকে, ঠিক আছে? পরবর্তীতে যদি এরকম হয় যে তোমার এই ভাইরাস নিউক্লিক অ্যাসিডটা পরবর্তীতে এইটা হচ্ছে আবার লাইটিক পাথওয়েতে ঢুকতে পারে। এই জায়গায় তোমার এই ভাইরাসগুলো তোমার একদম সরাসরি বাইরে বের হয়ে ব্রাস্টের মাধ্যমে বাইরে বের হয়ে অন্যান্য সেলকে ইনফেক্ট করে। আর এই জায়গায় হচ্ছে একটা সেলকে ভাঙ্গা দুইটা সেল, আবার এই সেলটাকে ভাঙ্গা দুইটা সেল, এরকম চারটা সেল, এরকম সেলের মধ্যে থাকা অবস্থায় তারা ওই সেলটার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তারা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে, ভাইরাসগুলা সংখ্যা বৃদ্ধি করে। বুঝাইতে পারছি? জি স্যার। এখন আসি আমরা সাইটোপ্যাথিক ইফেক্টের ক্ষেত্রে। সাইটোপ্যাথিক ইফেক্ট বলতে বোঝায় হচ্ছে তোমার, সাইটো বলতে বোঝায় হচ্ছে সেল, আর প্যাথিক বলতে বোঝায় হচ্ছে, প্যাথিক কথাটা আসছে হচ্ছে তোমার প্যাথোলজি। হ্যাঁ, প্যাথিক কথাটার বাংলা বোঝায় হচ্ছে ব্যথা। হ্যাঁ, যে তোমার যখন তোমার এই জায়গায় একটা সেলগুলা, যখন তোমার ভাইরাসগুলা যখন তোমার একটা সেল থেকে ব্রাস্ট করে বের হয়ে চলে যায়, তখন ওই সেলটা কিন্তু তোমার নষ্ট হয়ে যায়। এরকম অনেকগুলা সেল যদি তোমার শরীরের কোথাও যদি তোমার এটা নষ্ট হয়ে যায়, তখন ওই জায়গাটায় তোমার এক ধরনের ব্যথা তৈরি হয়। হ্যাঁ, এক ধরনের তোমার কষ্ট তৈরি হয়। তো এই যে তোমার এই ধরনের যে ইফেক্ট, এটিকে বলা হচ্ছে গিয়ে তোমার সাইটোপ্যাথিক ইফেক্ট। হ্যাঁ, সাইটোপ্যাথিক ইফেক্ট। তো সাইটোপ্যাথিক ইফেক্টের ক্ষেত্রে তোমার এই জায়গায় কি কি ধরনের তোমার সিমটম দেখা যায়? সেল রাউন্ডিং, সেলটা তোমার গোল হয়ে যায়। ডিসওরিয়েন্টেশন, সেলটা তোমার যেই দিকে থাকার কথা সেই দিকে থাকে না। সোয়েলিং, হয়তো তোমার ওই হাতটা যে জায়গায় তোমার ভাইরাস ইনফেকশন হয়েছে, বা তোমার নখের মধ্যে তোমার ভাইরাস ইনফেকশন, সরি, নখের মধ্যে ফাঙ্গাস হয়, তো তোমার হয়তো দেখা যাবে যে ওই যেই তোমার হাতের মধ্যে ওই হাতটা তোমার ফুলে গেছে, অথবা তোমার শ্রিঙ্কিং, অথবা ওই হাত বা ওই সেলের বা তোমার শরীরের ওই অংশটা শুকায় গেছে, অথবা ডেথ, শরীরের ওই অংশটা তোমার কালো হয়ে গেছে, মানে ওই সেলগুলা মরে গেছে। তারপর হচ্ছে ডিটাচমেন্ট ফ্রম দ্য সারফেস, এরকম যে মাংস খুলে গেছে, এরকম এইরকম কতগুলা জিনিস সিমটম তোমার দেখা যায়। তাহলে সাইটোপ্যাথিক ইফেক্ট বলতে কি বুঝি? সাইটোপ্যাথিক ইফেক্ট বলতে আমি বুঝি যে ভাইরাসটা যখন আমাকে ইনফেক্ট করে, ইনফেক্ট করলে আমার রোগের যে চিহ্নগুলা দেখা যায় সেইটাকে আমরা বলি সাইটোপ্যাথিক ইফেক্ট। তো পরবর্তী কথাটা বলতেছে যে মেনি ভাইরাসেস ইনডিউস অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়া যে তোমার যখন কোনো একটা ভাইরাস একটা সেলের মধ্যে ঢুকে, তখন আমার শরীরের সেল বা আমার বডি সিস্টেম এটাও কিন্তু তোমার কম চালাক না। সে তখন করে কি, সে যাতে ওই ভাইরাসটা যাতে আমাকে ইনফেক্ট, অন্য সেলগুলোকে যাতে ইনফেক্ট না করতে পারে, তখন সে আমার যে ইমিউন সিস্টেম বা আমার যে তোমার বডির যে সুরক্ষা ব্যবস্থা বা আমার রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই রোগ প্রতিরোধ ব্যবস্থা কি করে, যেই সেলের মধ্যে ভাইরাসটা গেছে সেই সেলটাকে মেরে ফেলে। যে যদি এরকম হয় যে এই সেলের মধ্যে ভাইরাস আছে, এই সেলটাকে আমি মাইরা ফেললাম, সেই ভাইরাসটাও সাথে সাথে হচ্ছে মইরা যাবে। তো এই যে তোমার এই সেল ডেথ, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, অ্যাপোপ্টোসিস। তো এখন যেটা বলতেছে যে তোমার যদি তোমার রেপ্লিকেশন হওয়ার আগে তোমার এই অ্যাপোপ্টোসিসটা যদি তোমার ঘটাইতে পারে, তখন হচ্ছে গিয়া যে তোমার এই তোমার এই 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 সেল, সরি, ভাইরাল রেপ্লিকেশন হওয়ার আগে যদি তোমার অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ ঘটায়, তখন সেই ক্ষেত্রে তোমার এই ভাইরাসটা নতুন কোনো সেল আর ইনফেক্ট করতে পারে না। তো এখানে তো তোমার যেটা আর কি পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাসে ফর ভাইরাসেস। হ্যাঁ, অ্যাসে ফর ভাইরাসেস এর ক্ষেত্রে এই জায়গায় যেটা বিষয় যে তোমার এখন ভাইরাসকে আমি কিরকম ভাবে মাপবো বা ভাইরাসকে আমি কিরকম ভাবে ডিটারমাইন করব। একটা মেথড হচ্ছে যে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপি। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমি ভাইরাসগুলোকে কাউন্ট করতে পারি, কিন্তু ভাইরাসগুলা কতটুকু ইনফেকশন ঘটাইলো, কতটুকু জায়গার ক্ষতি করলো, এই বিষয়টা বোঝা যায় না। অন্যান্য মেথড আছে হেমাগ্লুটিনেশন
এইটা হচ্ছে লেস, এটা দিয়ে খুব বেশি কিছু বোঝা যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে লেস সেন্সিটিভ মেজার। তো অন্যান্য মেথড গুলোর মধ্যে আছে হচ্ছে প্লেক আছে, মেজার ফর দ্য নাম্বার অফ ইনফেকশাস ভাইরাস পার্টিকেলস। তো আমি তোমাদেরকে প্লেক অ্যাসেটা একটু বলি। প্লেক বলতে বোঝায় হচ্ছে গিয়া যে তোমার, আমার ক্ষেত্রে প্লেকের আমি যদি যখন বুঝি তখন হচ্ছে গিয়ে যে তোমার, মনে করো যে তোমার যখন আমি দীর্ঘ সময় ধরে তোমার মনে করো যে আমি দাঁত ব্রাশ করি নাই, দাঁত ব্রাশ না করলে তোমার জিহ্বা দিয়ে যদি তুমি যদি দাঁতের মধ্যে টাচ করো, দেখবা যে দাঁতের মধ্যে তোমার এক ধরনের মনে হচ্ছে যে দাঁতের এই জায়গাটায় একটা তোমার উঁচু একটা জায়গা, এরপরে আবার এরকম খরখরে একটা ভাব আর কি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার প্লেক। হ্যাঁ, প্লেক। তো তোমার এখন ভাইরাসের ক্ষেত্রে প্লেগ বলতে বোঝায় যে আমি তোমার একটা পেট্রি ডিশ নিব, সেই পেট্রি ডিশের মধ্যে আমি তোমার হচ্ছে গিয়া, আমি তোমাদেরকে আগে বলছি ভাইরাসগুলোকে কালচার করতে গেলে এইখানে তোমার হচ্ছে গিয়া তোমার লিভিং সেল লাগে। এই যে তোমার ভাইরাস কালচার করার জন্য যে মিডিয়া, এটিকে বলা হয় সেল লাইন। এই সেল লাইন আমি হচ্ছে গিয়া ওই পেট্রি ডিশের মধ্যে আমি রাখবো। রাখার পরে যখন ওই সেলগুলা যখন তোমার গ্রো করবে, আমি তখন ওই পেট্রি ডিশের মধ্যে আমি তোমার ভাইরাসটাকে ইনোকুলেট করব। ইনোকুলেট করার পরে আমি হচ্ছে গিয়ে যে তোমার পরবর্তীতে এটাকে আমি চেক করে দেখব যে তোমার ওই পেট্রি ডিশের মধ্যে রাখা কতগুলা সেলকে ওই ভাইরাসটা একদিনে কতগুলা সেলকে ওই ভাইরাসটা ইনফেক্ট করছে। তো এইরকম দেখা যায় কি যে তোমার একটা পেট্রি ডিশ, এটার মধ্যে তোমার সেল আছে অনেকগুলা চালে ভরা, এর মধ্যে একটা জায়গায় হচ্ছে গিয়ে তোমার ওই ভাইরাসটা ইনফেক্ট করে একটা তোমার কালো একটা দাগ বা একটা স্পট তৈরি করছে। তো এই যে কালো একটা দাগ বা এই কালো একটা স্পট, এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার প্লেক। হ্যাঁ, এবং যদি আমি এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এই ভাইরাসটা, একটা ভাইরাস দিছিলাম, এই ভাইরাসটা তোমার পরবর্তীতে একদিনে 5টা সেলকে সে হচ্ছে গিয়ে তোমার এরকম ড্যামেজ ঘটাইছে। তো এইরকম ভাবে আমি এই ভাইরাসের ইনফেকশনের যে রেটটা আমি যে বুঝতে পারি, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে যে তোমার প্লেক অ্যাসে, বা এটার মাধ্যমে আমি বুঝি যে ভাইরাসটা আসলে তোমার কতটুকু ইনফেকশন ঘটায়। তো এইটাকে বলা হচ্ছে গিয়ে তোমার প্লেক অ্যাসে আর কি। হ্যাঁ, তো তাহলে আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাইলাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাস মাল্টিপ্লিকেশন কাকে বলে। ভাইরাস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমার প্রথম ধাপ ছিল অ্যাটাচমেন্ট, দ্বিতীয় ধাপ পেনিট্রেশন, 3 নাম্বার ধাপ হচ্ছে আনকোটিং, 4 নাম্বার ধাপ হচ্ছে গিয়া রেপ্লিকেশন, 5 নাম্বার ধাপটা হচ্ছে গিয়া ম্যাচুরেশন, 6 নাম্বার ধাপটা হচ্ছে গিয়ে রিলিজ। এবং তোমার আমি যেই পাথওয়েটা তোমাদেরকে পড়াইলাম সেটা ছিল লাইটিক পাথওয়ে। এইটার সাথে আমরা দেখলাম হচ্ছে লাইসোজেনিক পাথওয়ে। লাইসোজেনিক পাথওয়ের পাশাপাশি আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে তোমার সাইটোপ্যাথিক ইফেক্ট। তার মানে হচ্ছে গিয়ে যে তোমার অ্যাকচুয়ালি আসলে এই জায়গায় রোগের কি কি লক্ষণ হচ্ছে গিয়ে তোমার বোঝা যায়, এটা হচ্ছে গিয়ে সাইটোপ্যাথিক ইফেক্ট। আর তারপরে আমি ভাইরাসটা আসলে কতটুকু তোমার ইনফেকশন ঘটায় এইটা আমি বুঝি হচ্ছে গিয়ে তোমার প্লেক অ্যাসে দিয়ে। হ্যাঁ, এবং প্লে ক্যাসের পাশাপাশি এই ধরনের মেথড গুলো আমার আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের পড়াশোনা। ঠিক আছে, তো তাহলে আগামীকালকে, আর আমি যেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে তোমাদের এই যে জিনিসগুলো আজকে পড়াইলাম এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তোমাদের পরীক্ষায় দেই। যে তোমার বলি যে তোমার লাইসোজেনিক পাথওয়ে বা লাইটিক পাথওয়ে এটা কাকে বলে, তারপরে তোমার অ্যাটাচমেন্ট কাকে বলে, পেনিট্রেশন বলতে কি বোঝায়, এরকম ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করে আর কি। পুরা তোমার পুরা বলি না যে তোমার টোটাল ভাইরাল রেপ্লিকেশনের প্রসেসটা বর্ণনা করো, এইটা না বলে আমি যেটা বলি যে তোমার অ্যাটাচমেন্ট কাকে বলে, পেনিট্রেশন কাকে বলে, তারপরে ভাইরাল রিলিজ কাকে বলে, লাইটিক পাথওয়ে লাইসোজেনিক পাথওয়ে এটার ছবি আঁকাও, অথবা তোমার বলি যে তোমার যে ভাইরাল রেপ্লিকেশনের যে প্রসেস আছে সেই প্রসেসটার ছবি আঁকাও। তারপরে জিজ্ঞাসা করি যে তোমার যে হোয়াট ডু ইউ মিন বাই প্লেক আছে, তারপরে বলি যে হোয়াট ডু ইউ মিন বাই সাইটোপ্যাথিক ইফেক্টস, এই ধরনের জিনিসগুলো জিজ্ঞাসা করি। ঠিক আছে, জি স্যার।
তো এখন আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার প্লিজ বলো। সাইটোপ্যাথিক পাথওয়েটা আরেকটু বলবেন? সাইটোপ্যাথিক পাথওয়ে না, সাইটোপ্যাথিক ইফেক্ট। ও হ্যাঁ স্যার, সাইটোপ্যাথিক ইফেক্ট। তোমার সাইটোপ্যাথিক ইফেক্টটা কে বুঝছো একটু বলতে পারবা? সাইটোপ্যাথিক ইফেক্টটা যদি কাইন্ডলি কেউ একটুখানি বলতা ভালো হতো। স্যার পারবো স্যার। প্লিজ বলো। কে কে আর কে বলো, আর কে বলতে চাইলে যে বলো। লাইটিক পাথওয়ের আচ্ছা তাহলে মাধ্যমে যে শোনো সেলগুলো যে ধ্বংস শোনো 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 আগে রনি অর্ধেকটা বলুক, রনি অর্ধেকটা বলার পরে তারপরে তুমি বাকি অর্ধেকটা বলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে রনি বলো, সে যেহেতু আগে বলছে তার কাছ থেকে শুনি। স্যার আমরা যদি কোনো বডিতে স্যার কোনো এনিম্যাল বডিতে যদি কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে সেখানে একটা একটা করে কোষ নষ্ট করতে থাকে। তো এইভাবে অনেকগুলো কোষ যখন নষ্ট হয় তখন সেই অঙ্গে তো বিভিন্ন ইনফেকশন হতে পারে বা বিভিন্ন ব্যথা হতে পারে বা বিভিন্ন সিমটম দেখা দিতে পারে। তো এই যে ইফেক্ট এটাকে বলে হলো সাইটোপ্যাথিক ইফেক্ট। অর্থাৎ এক কথায় রোগের চিহ্নগুলো যে প্রকাশ পায় এটাই আসলে বোঝায়। অ্যাবসলিউটলি কারেক্ট, খুবই সুন্দর বলছো। এখন তুমি বলো তো সুমাইয়া। স্যার এটাই যে লাইটিক পাথওয়েতে যখন ভাইরাস ব্যাকটেরিয়া সেলকে ইফেক্ট করে বা হচ্ছে আমাদের বডির কোনো সেলকে ইফেক্ট করে, তখন সে সেলগুলো ধ্বংস হতে থাকে। তো তখন তখন বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায়, যেমন ব্যথা হতে পারে, ইনফেকশনস হতে পারে। তো এই এফেক্টটাকে হচ্ছে সাইটোপ্যাথিক ইফেক্ট বলা হয়। তো সিনথিয়া, জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা জিনিস ছিল, আমি সেটা আমি হচ্ছে আমি একটু আরেকটু বলি। সাইটো বলতে বোঝা হচ্ছে সেল, আর প্যাথিক বা তোমার প্যাথিক কথাটা আসছে হচ্ছে গিয়ে তোমার প্যাথোলজি থেকে। হ্যাঁ, যে মানে তোমার যখন তোমার এরকম ভাইরাসগুলা যখন তোমার একটা সেলকে ব্রাস্ট করে বের হয়ে অন্য সেলগুলাকে যখন তোমার ইনফেক্ট করে, হ্যাঁ, তখন এই যে তোমার সেলগুলার মধ্যে যে তোমার এই জিনিসটাকে বলা হচ্ছে সাইটো। আর যখন অন্যান্য সেলগুলাকে যখন সে ইনফেক্ট করে তখন দেখা যায় যে তোমার এই জায়গায় বিভিন্ন রকম রোগের চিহ্ন দেখা যায়। হ্যাঁ, যেমন তোমার সেলগুলা তোমার রাউন্ড হয়ে যায়, ডিসওরিয়েন্টেড হয়ে যায়, তোমার এই জায়গায় ব্যথা তৈরি হয়। হ্যাঁ, এই যে এই ধরনের যে তোমার সাইটোপ্যাথিক সেলগুলোর মধ্যে যে ব্যথা বা দুঃখ বা কষ্ট তৈরি হয়, এটাকে বলা হচ্ছে তোমার ভাইরাসের সাইটোপ্যাথিক ইফেক্ট। বুঝতে পারছি? জি স্যার। স্যার আচ্ছা প্লিজ, আরেকটা হ্যাঁ question, আরেকটা নেক্সট কোশ্চেন। স্যার অ্যাপোটোসিস নামে একটা ওয়ার্ড বলতেছিলেন আপনি, স্যার আমি আসলে শুনতে পাইনি ঠিক মতো ওই বিষয়টা। আচ্ছা এবার অন্য কেউ বলো তো অ্যাপোপ্টোসিস কাকে বলে? স্যার আমি বলবো। প্লিজ। স্যার যখন কোনো সেল মানে মারা যায় তখন তাকে অ্যাপোটোসিস বলে। মানে ভাইরাস রেপ্লিকেশন হওয়ার আগে যদি এই অ্যাপোটোসিস ঘটাতে পারে তাহলে সে ভাইরাসটা নতুন কোনো সেলকে ইফেক্ট করতে পারে না। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। ওকে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমার ভাইরাস তো এরকম কৌশলে সে তোমার সেলকে ইনফেক্ট করে, কিন্তু আমার শরীরের ইমিউন সিস্টেম বা আমার রোগ প্রতিরোধ যে তোমার ব্যবস্থা, এটাও কিন্তু তোমার কম চালাক না। সে যখন তোমার ডিটেক্ট করতে পারে যে তোমার আমার শরীরের মধ্যে সেলের মধ্যে কোনো একটা তোমার ভাইরাস আসছে বা কোনো একটা রোগ জীবাণু আসছে, তখন সে করে কি, সে ওই সেলটাকে মেরে ফেলে। তো এই যে তোমার আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই সেলটাকে মেরে ফেলে, ওই সেলটাকে তোমার কিল করে ফেলে। তো এই যে তোমার এই সেল ডেথ, এই
কিল করা, এই সেলটাকে তোমার মেরে ফেলা, এইটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিসটা যদি তোমার ভাইরাল রেপ্লিকেশনের আগে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভাইরাল ইনফেকশনটা প্রতিরোধ করা সম্ভব। বুঝতে পারছো সিনথিয়া জি স্যার, বুঝতে এবং পারছি। নিশাত? জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তো তোমার শোনো, তোমরা এখন যেহেতু এত আগ্রহী, তো তোমাদেরকে আমি 1 মিনিট একটু কথা বলি। সেটা হচ্ছে কি যে তোমার দেখো, ভাইরাস সম্পর্কে বা তোমার ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আমরা এই সংক্রান্ত কিছুই জানি না। এখন তোমার এই ভাইরাস নিয়ে বা তোমার এই ধরনের যে কাজগুলা, এটা নিয়ে কিন্তু তোমরা উচ্চতর পড়াশোনা তোমরা করতে পারো। হ্যাঁ, তোমরা দেখবা যে অনেক চমৎকার চমৎকার সব ইউনিভার্সিটি আছে, তোমার অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউরোপ, এরকম অনেক জায়গায় তোমার অনেক সুন্দর সুন্দর সব ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটি গুলাতে তোমরা উচ্চতর গবেষণা এই বিষয়গুলো নিয়ে করতে পারো কিন্তু। ঠিক আছে? তো আমি তোমার যেটা বলি সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা ইউনিভার্সিটি দেখাই, কোন একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, যেরকম তোমাদের আমি যদি দেখি, তো তোমার এখানে টাইমস হায়ার এডুকেশন নামে তোমার একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, টাইমস হায়ার এডুকেশন। এই টাইমস হায়ার এডুকেশনটা, এটি তোমার এইখানে তোমার সারা দুনিয়ার ইউনিভার্সিটিগুলার র্যাঙ্কিং দেওয়া আছে। হ্যাঁ, র্যাঙ্কিং দেওয়া আছে। তো এই জায়গায় তোমার দেখো, এইখানে তোমার ইউনিভার্সিটিগুলার র্যাঙ্কিং দেওয়া আছে। তো তোমরা জেনে আশ্চর্য হবা যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, হ্যাঁ, এইটা তোমার হচ্ছে গিয়া এইটা তোমার হচ্ছে গিয়ে 25 নাম্বার ইউনিভার্সিটি। সিঙ্গাপুরের একটা ইউনিভার্সিটি, এটা 25 নাম্বার। আর আমার রিসেন্টলি আমার একজন ফ্রেন্ড ফ্রেন্ড লাইক বন্ধুর মতো সিনিয়র, উনি আছেন হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সিটি অফ পুত্রা, মালয়েশিয়াতে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ পুত্রা, মালয়েশিয়া। এটা তোমার 601 থেকে 800 নাম্বার ইউনিভার্সিটির মধ্যে আছে। তো তার সাথে আমার কথা হচ্ছে গিয়া যে তোমার এরকম হায়ার স্টাডিজের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে কোনোভাবে তোমরা দেখতে পারো আর কি। হ্যাঁ, যে তো কিন্তু ঘটনা হয়েছে গিয়া যে তোমার এখানে তোমার অনেকগুলা এই ফ্যাক্টর আছে। তো তোমরা আপাতত সেকেন্ড ইয়ারে এই পর্যন্ত তোমরা আর কি এটা মাথায় রাখতে পারো যে এই বিষয়গুলা নিয়ে তোমাদের কাজ করা যায়। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে তোমাদের কিন্তু বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সোসিওলজি, কম্পিউটার সায়েন্স, এই কয়েকটা জিনিস তোমাদেরকে খুব ভালো মতো এগুলা তোমাদেরকে জানতে হবে। আর ফিশারিজের অন্য যেগুলা টপিকস আছে সেগুলো তো তোমরা জানবাই, ফিশারিজের বাইরে এই কয়েকটা টপিকস তোমাদেরকে জানতে হবে। যেরকম তোমাদেরকে দেখো যে এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ওয়েবসাইটে একটু যাই। তো এই হচ্ছে গিয়ে তাদের, আমি কি স্ক্রিন শেয়ার করি নাই না? না স্যার। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। তো এইটা তোমার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ওয়েবসাইট। সো এটা খুবই সুন্দর। হ্যাঁ, দেখো এই যে ওদের ক্যাম্পাসটা, এদিকে তোমার লেক আছে। হ্যাঁ, তারপরে এদিকে তোমার হচ্ছে গিয়ে তোমার ফুটবল খেলার মাঠ অথবা রাগবি এরকম খেলার মাঠ। ওদের ক্যাম্পাসের পাশে এরকম নদী আছে, বা ওদের এরকম সুন্দর সুন্দর সব ল্যাব আছে। তো এই ইউনিভার্সিটি গুলো খুবই সুন্দর। তো এটা হচ্ছে টাইমস হায়ার র্যাঙ্কিং এর যে ওয়েবসাইট, এই জায়গাগুলোতে তোমরা ট্রাই করতে পারো। তো আজকের ক্লাসটা আমি এইখানে আমি এটা শেষ করে দেই। পরবর্তীতে প্লিজ বলো। স্যার, আমাদের যে কালকে একটা কুইজ নিবেন, ওই কুইজে কি এই চ্যাপ্টার থেকে কিছু থাকবে? না, কুইজে আমি যেটা তোমাদের প্রশ্ন করব আমি
সেটা তো আমি তোমাদেরকে গতকালকে দাগাই দিলাম না জি স্যার, এটাই জানার জন্য। জায়গা থেকে। তো তাহলে 1:30 বাজে আমি আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর তোমাদের যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা তোমরা প্রথম হচ্ছে গিয়ে তোমরা নিজেরা হচ্ছে গিয়ে তোমরা ইন্টারনেটে, তোমরা ইউটিউবে, তোমরা বা লাইব্রেরিতে গিয়ে, লাইব্রেরিতে যাওয়ার অভ্যাসটা একেবারেই ছেলেপেলেদের নাই। তোমরা লাইব্রেরিতে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই বিষয়গুলো একটু পড়তে পারো। আগে নিজে নিজে পড়ার চেষ্টা করবা, তারপরে যদি না বুঝো তারপরে তোমার যে কাছের যে ক্লাসমেট আছে সেই ক্লাসমেটকে তোমরা এটাকে জিজ্ঞাসা করতে পারো। তুমি এবং তোমার ক্লাসমেট যদি এটা যদি সলভ না করতে পারো তখন হচ্ছে কি আমার কাছে বিষয়টা নিয়ে আসতে পারো যে এই জিনিসটা হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। তাহলে thank you very much for your kind attention in my your kind attention and your generous participation in my class. Thank you. ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম।